ধন্যবাদ বাবু স্বাগত কিশোর দাস চৌধুরীকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের প্রধান অতিথি, জেলা বিএনপির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, একজন ন্যায় বিচারক জনাব মতিন বক্স। বক্তব্য নিয়ে আসছেন জনাব মতিন বক্স। বিসমিল্লাহির রহমানির রহিম। ৯ নং ওয়ার্ড বিএনপির পৌর বিএনপির আজকের এই কর্মী সমাবেশের সহকর্মী সভাপতি মনোয়ার আহমদ রহমান, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বারবার কারা নির্যাতিত নেতা, আওয়ামী নির্যাতনের জ্বলন্ত চিত্র বাবু সাধক দাস চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সেলিম সালাউদ্দিন, উপস্থিত আছেন মাহমুরিপিয়ান এবং বিভিন্ন স্তরের জনতা। আমার পক্ষ থেকে, মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। গলার অবস্থা ভালো নয়, লাগাতার মিটিং চলছে আমাদের, তো আজকে রাতও অনেক হচ্ছে, 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা পৌর বিএনপির 5 নম্বর মিটিং, সম্ভবত 5 নম্বর ওয়ার্ড মিটিং করলাম। সদর থানাতে 5টি করেছি, রাজনগরে 1টি। আমাদের উদ্দেশ্য এখানে পরিষ্কার, আমাদের ব্যক্তিগত কোনো বক্তব্য নেই। আমাদের আহ্বায়ক কমিটি আসার পরে রেস্টিন হোটেলে আমাদের প্রথম যে মিটিং হয়েছিল 2 তারিখে, 2 তারিখই তো না রে, 2 তারিখ। সেদিন সংবাদদাতা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে ঘোষ সাহেব। উনি হবিগঞ্জের মিশ্রিত ভাষায় বলেছিলেন যে আমার এইখানে ব্যক্তিগত কোনো কথা নেই, যা কথা সব তারেক রহমান সাহেবের। আমরা ওনার বক্তব্য সেইভাবেই কুট করেছিলাম, আমরা অত্যন্ত আশান্বিত হয়েছিলাম যে উনি তারেক রহমান সাহেবের যে বার্তা দিয়েছেন, সেই বার্তা নিয়ে যদি রাজনীতি হয়, তাইলে দীর্ঘদিনের অচল অবস্থার অবসান হয়ে মৌলভীবাজার একটা ভালো সংগঠন আবার সৃষ্টি হবে। কিছুদিন ভালোই চলছিল, কিন্তু আমরা দেখলাম কমিটি গঠন যখন শুরু হলো, তখন কে কার কত লোক ঢুকাবে। অমুক নেতা বললেন আহ্বায়ক কমিটিতে আমাকে দিতে হবে 5 জন, 11 জনের কমিটি। আরেকজন বললেন আমাকে দিতে হবে 4 জন। উপর থেকে ফোন আসে, ভাই আমার একটা লোকে রাখেন না কেন, সেন্ট্রাল থেকে 11 জন হয়ে গেল। তাইলে দীর্ঘ 17 বছর আওয়ামী সন্ত্রাসী আর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে খালেদা জিয়া এবং তারেক রহমান আর জিয়াউর রহমানের যা নামে যে মিছিল করেছিল, সে যদি তার যৌবনকালে নফল ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর নামে তোমার নিত আর্থিক পয়সা খরচ করেছে, সেই টাকা দিয়ে যদি তার মার বাবার জন্য আপেল আঙ্গুর কিনে নিয়ে যেত, তাহলে মনে আল্লাহর পক্ষ থেকে বেহেশতের সুসংবাদ আসতো। কিন্তু এই লোকগুলা সেদিকে যায় নাই। একটা আইডিওলজিকে লালন করে একটা জনগোষ্ঠীকে সুন্দর করার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য 17টি বৎসর তারা জিগির করেছে। পরিশেষে কি পেল? তার নাম নেই। সবাই চায় আমার লোক, খালেদা জিয়ার লোক কেউ চায় না। আজকের এই অনলাইন মিডিয়ার মাধ্যমে যদি বিএনপির নীতি নির্ধারক কেউ আমাদের বক্তব্য শুনে থাকেন, তাইলে আপনারা লজ্জিত হবেন। আমার মনে হয় আমি কাউকে ভয় করে বক্তব্য দেই না, আর কাউকে ভয় করে রাজনীতিও করি না। আমার উসুল সাদাকে সাদা বলা আর কালোকে কালো বলা, এইটি আমার উসুল।
এর বাইরে আমার জীবদ্দশায় আমি কোনো কিছু শিখি নেই, আর কোনো পার্টি আমি পড়ি নাই। একটি পার্টি পড়েছি জীবনে, LLB করেছি, BSS পড়েছি, কিন্তু পাঠ পড়েছি একটা মাত্র, বাকি সব খালি পাতা উল্টিয়েছি। একটা পাঠ পড়েছি, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আপনি বললেন আপনার 5 জন, অমুকে বললেন 4 জন, ফোন দিয়ে দিলেন 3 জন, হয়ে গেল 11 জন। তাইলে এই নির্যাতিত নিপীড়িত কর্মীটা কমিটিতে স্থান পাবে কিভাবে? কই আপনার বগলের লোকগুলা স্বাগত কিশোর দাস চৌধুরীর মতো আর এই নোয়াগাঁওয়ের লিটনের মতো রাস্তায় গুলিও খায় নাই, আর ঘরে গিয়ে কোপানো হয় নাই। চকির তল থেকে ধরে এনে আপনার লোককে আপনি কমিটি বসাবেন, এইটা নিরজ্জ দালালি ছাড়া আর কিছুই নয়। যারা দালাল তারা এইভাবেই করে, কারণ তারা চায় তেলবাজি, ফ্ল্যাটারিং, চামচামি, চকলকড়ি, মুনাফিকি, এইগুলার আস্তানা হচ্ছে খানবাজ লোকদের জন্য। যারা স্পষ্টবাদী, যারা কাজ বেশি করে, এদেরকে কেউ চায় না। যারা স্পষ্টবাদী, মুখের উপরে কথা বলে, না ভাই এটা ঠিক বলেন নাই, নেতা বেজার হয়ে যায়। কিন্তু শহীদ জিয়াউর রহমান বেজার হন নাই, খালেদা জিয়া বেজার হন নাই, তারেক রহমান বেজার হন নাই। ঘোষ সাহেব বললেন, এই কথাই বলেছিলেন যে এইবারের কমিটি হবে সিবি নিয়ে ত্যাগ এবং তিতিক্ষার পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে কমিটিতে ঢুকানো হবে। কই ভাই ঘোষ সাহেব, আপনার বক্তব্যের প্রতিফলন মাঠে নাই। নাই, জাহিদ সাহেব আসলেন স্থায়ী কমিটির সদস্য, হয়তো আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় আসছে। আমি কালকে শুনেছি আমাকে নাকি সকস করা হবে। আমার রাজনীতি করার কোনো শখ নেই। 1979 সনে সাইবুর রহমান যখন বাণিজ্য মন্ত্রী হয়ে নির্বাচনে নেমেছিলেন, আমি ক্লাস 8-এর ছাত্র, কাশিনা স্কুল, বাঞ্জ উপদেষ্টা। তখন মিছিল করেছিলাম দান চড়ার জন্য, তখন ছাত্র সংগঠন সৃষ্টি হয় নাই। আমাকে 1979 সনে বামপন্থী একটা ছাত্র সংগঠনের হাসিনা স্কুল শাখার প্রেসিডেন্ট করে দেওয়া হয়। 3 বছর ছিল সেই ছাত্র রাজনীতির বয়স। আমি মৌলভীবাজার ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য ছিলাম। তখন আমাদের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ছিলেন কানাডা বিএনপির সভাপতি, আজকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আহমদ চৌধুরী, আর আপনাদের এলাকার সন্তান মামুনুর রশিদ মামুন ভাই, প্রয়াত, অনেক ভালো লোক ছিলেন। আরেকজন ছিলেন তুফায়েল আহমদ তফু ভাই, ট্রাভেলসের ব্যবসা করতেন, ওই এলাকায় বাড়ি আছে হয়তো কোন জায়গায়, সবসময় নামাজ পড়তেন এই যে বাজার মসজিদে, তিনিও আমার নেতা ছিলেন। এরপর 1982 সনের 24 মার্চ এরশাদ সরকার যখন সত্তার সাহেবের ঘটে ক্ষমতা নিল, একজন গৃহিণীকে এনে আমরা বিএনপিতে দাঁড় করালাম। সেই খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর সংগ্রাম করে 91-এ সরকার গঠন করে আপসীন নেতৃত্বর দাবিদার হয়েছে। আজকে তার অনুসারীদেরকে বাদ দিয়ে বগলের লোক চায়। লজ্জা হওয়া উচিত। এই সমস্ত নেতাদের ধিক্কার জানাই। আর বিভিন্ন কমিটিতে আওয়ামী দূষরদের লোক ঢুকছে। আমরা বলেছি আমাদের গলা তোমরা বন্ধ করতে পারবে না। ফয়জুল করিম মঈন সাহেব সজ্জন ভালো লোক, ওনাকে বলেছিলাম ভাই আপনার বাসায় আসি, আপনার বসে পড়াই, বসে চা খাই, আপনাকে দিন রাত শ্রম দেই, এটার অর্থ এই নয় যে আপনার কলমের কুচায় যদি কোনো দালাল পূর্ণবাসিত হয় তাইলে আপনাকে ছেড়ে কথা দিব। উনি বলেছিলেন, এইভাবে তাকিয়েছিলেন আমার দিকে, 1 মিনিটের মতো উনি আমার দিকে এইভাবে তাকিয়েছিলেন। আপনারা জিজ্ঞাসা করবেন। আজকে আমি 11টা মিটিংয়ে দালালদের বিরুদ্ধে আওয়াজ তুলেছি। আমার মিশন হচ্ছে এই সমস্ত নেতা যারা আমরা আছি, আমাদের উদ্দেশ্য একটা দলকে ত্যাগী পরীক্ষিত মানুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়া। আমি যে বলেছিলাম রাজনীতির কথা, তারপর থেকে লাগাতার রাজনীতি। 88 সালে এই দলে যুব দলের তানাজুল দলের সভাপতি হয়েছিলাম। আপনাদের এলাকার সন্তান সুলেমান ভাই
আমার সমসাময়িক, উনিও সৌদি আরবে ছিলেন, আমিও মধ্যখানে সৌদি আরব ছিলাম। একসাথে রাজনীতির একই বয়সে আমরা তানাজি বদল শুরু করলাম। এই হিসাব যদি করি, রাজনীতির হিসাবে বয়স হয় 42 আর বর্তমান বয়স 61, তাইলে ইনশাআল্লাহ এইটা কি শুরু। আর বিএনপির রাজনীতি যদি বলি, তাইলে 88 থেকে আপনি হিসাব করে নেন কত বছর হলো। সেই হিসাবে আর রাজনীতি করার মতো সেই বয়স আর নাই। এখন সকল আর বহিষ্কার, এইগুলোকে বার্তা দেয় না। আপনারা যারা গুচুর গুচুর করে কেন্দ্রের সাথে যোগাযোগ করছেন, পরিষ্কার ভাবে বলতে চাই, আমাকে দমিয়ে রাখতে পারবেন না। আমরা ভোট দিয়ে রাজনীতি করি না। এই বৃহত্তর জনগোষ্ঠীর জন্য কথা বলি, ন্যায় ইনসাফের জন্য কথা বলি, দান চড়ার জন্য কথা বলেছি, সাইবুর রহমান সাহেবের জন্য কথা বলেছি, নাসির রহমান সাহেবের জন্য কথা বলেছি। এইটা আমাদের অপরাধ নয়, সত্য সত্য বলেই যাব। কিন্তু আমরা কোন দালালকে এই দলের রাজনীতিতে অনুপ্রবেশ আমরা ঠেকাবই ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক রাত হচ্ছে। 17 বছরের নির্যাতনের ইতিহাস এখানে একটু পড়েছিলাম। প্রথম আলোর রিপোর্ট, ইউনুস সাহেব বলেছেন 17 বছরে 3500 লোক গুম হয়েছে। আর আমাদের বিএনপির 560 জন, মামলা হচ্ছে 1,42,700, 40 লক্ষ লোক আসামি। এই দেখেন আপনারা দেখেন প্রায় সময় মিটিং এ আমি মাথা নিচু করে কিছু দেখি, ওইটা আমি একটু খুঁজি বক্তব্যের আগে যে একটু তথ্য নিয়ে মানুষকে দিতে পারি। একটু দেখলাম, প্রথম আলোতে দেখলাম যে 1,42,735টি মামলা 17 বছরে, 40 লক্ষ লোক আসামি। আমরা প্রতিদিন আদালতে যেতাম। এই রাক্ষার এক কুসন্তান এইখানে নাকি থাকতো, যা যে স্বাগত কিশোর দাসকে করে গিয়ে কুপিয়েছিল। শিমুল নাকি নাম তার, একসময় ছাত্র দলের রাজনীতিতে ছিল। হ্যাঁ, শুরুটা ছিল আমাদের সাথে মনে হয় তানভীরের লোকে, শমশনগরে তার ফ্রেন্ড একটা। এরপরে সে দল পাল্টিয়ে যায়। কিন্তু রাজনীতি করতে তো আপত্তি নেই, রাজনীতি করেন, সন্ত্রাসী করবেন কেন? ওইটা তো রাজনীতির পার্ট না, ওইটা তো গুন্ডাবান্ডদের ব্যাপার, টোকাইদের ব্যাপার। এই স্বাগতকে যেভাবে তারা ঘরের ভিতরে গিয়ে রক্তাক্ত করলো, লজ্জা লাগে সমাজ ব্যবস্থার উপরে। 17 বছরের ভিতরে কতবার জেল আমরা কেটেছি, আমি হিসাব করছি 5 বার। স্বাগত মনে আর বেশি হবে না, কেল্লাই জানে। জেল, কথার লোকে জেল, শুধু জেল। শেখ হাসিনা এনএসআই, ডিবি, এসবি ধরে সব কিছু দিয়ে রাষ্ট্রযন্ত্রকে এমন ভাবে নিয়ন্ত্রণ করলো। ওয়াজের ময়দানে গিয়ে আলিম সাহেবকে বলে, তুমি উচিত কথা বলবে না। বলে উচিত কথা কি? বলে আমাদের বিরুদ্ধে কথা বলবে না। আমি অনেক ওয়াজে দেখেছি। তো মৌলানা সাহেব বলেন, ভাই কুরআন শরীফে তো মুনাফিকের বিরুদ্ধে কথা, সুদের বিরুদ্ধে কথা, বেঈমানের বিরুদ্ধে কথা, এগুলো আপনার বিরুদ্ধে যায় কেন? যাইতে যাক দে, এটা হইস না। হ্যাঁ, ওয়াজের ময়দানে যেমন অত্যাচার করেছে, সপ্তাহ চত্বরে শত শত হাফিজদেরকে হত্যা করে এ দেশের আলেম উলামাকে ছেড়ে নিয়ে শেখ হাসিনা এই দেশকে একটি সেকুলার রাষ্ট্র ব্যবস্থা কায়েমের মাধ্যমে জুলুমের শেষ সীমায় পৌঁছে দিয়েছিল। এই জন্য শেখ হাসিনা আজকে পলাতক। শেখ হাসিনা পলাতক হয়ে গেছে, তার সাথে 300 এমপি পলাতক হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে। ফজলু ভাই মনে আসেন বাসাত না, তাইও গেছেন কি? তাইও বসে করে মারছুন না, তবে গুজুর গুজুর করতে তাইও গেছেন কিনি? আমরা ভাই সেলিমও গেছে কিনি? ইয়ে কিতা হয় ওখান গেছেন মানুষ শুক্রবারে নমাজ পড়তা, বায়তুল মুকাররম গেছেন গিয়া নমাজও কার হইতা, ওখান খতিবার আয় না। মানুষের খালি চাইল খতিব বই ওখানতে যায় এগো বাকি গেছে, ওরা খতিব ধরি আইছুন, তাইলে বুঝা গেলে ওগো দুর্নীতিত আছে। হ্যাঁ, নাইলে বাক্ত কিতার লাগে মসজিদের ইমাম বাক্তে বুঝছেন কোনোদিন? হ্যাঁ, চেয়ারম্যান মেম্বার বাক্তে পারে, গম চুরি, আটা চুরি ইত্যাদি ইত্যাদি করছে। আমরা বাক্তাম পারি দলাদলি মারামারি, কিন্তু খতিব তো বাগার কথা নাই। এটাতে প্রমাণ হয় কি পরিমাণ দুর্নীতি, স্বৈরাচারী অবস্থান কি ছিল। এরা সবচেয়ে বড় ছিল, আল্লাহর সৃষ্টির সাথে এরা জাত ঘোষণা করেছিল। আল্লাহ বলেছেন, এখানে মৌলানা সাহেব আছেন, আমি চিনি ওনাকে, বিনা কারণে যদি একটি লোককে কেউ হত্যা করে তাহলে
তামাত সৃষ্টিকুলকে সে হত্যা করলো। এটা কোরআন শরীফ আয়াত আছে, ঠিক আছে? আমি এগুলো একটু পড়ালেখা করি, আমি ইসলামিক স্টাডিজের ছাত্র। কত লোক হত্যা করেছে এরা বিনা কারণে। এই যে 560 জন লোক, আমাদের নেতা ইলিয়াস আলীদের শুরু করে 560 জন লোক গুম করে দিল, যাদের লাশ নেই। জাহিলিয়াতের অবস্থা হাদিসে আছে, আমরা ইসলামিক স্টাডিজে পেয়েছি। জাহিলিয়াতে গুত্রে গুত্রে দ্বন্দ্ব ছিল, মারামারি ছিল, কাটাকাটি ছিল, কন্যা সন্তান কবর দিত, বহু বিবাহ ছিল, কিন্তু লাশ গুম করতো না। রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষকে হত্যা করতো না, শিশু হত্যা করতো না। কিন্তু শেখ হাসিনা শিশু হত্যা করছে, আর কি করছে? লাশ গুম করছে। রাতের অন্ধকারে মানুষের ঘর থেকে নিয়ে তাকে নাই করে দেওয়া হয়েছে। এই জুলুম আল্লাহ সহ্য করেন নাই। আসমান আর জমিনের ভিতরে যে ফাঁকা জায়গা আছে, যখন এটা জুলুমে পরিপূর্ণ হয় কোন জনপদের, আল্লাহর পক্ষ থেকে সেই জুলুম কবুল করে জালিমদেরকে নিশ্চিহ্ন করার ফয়সালা দিয়ে দেন। এভাবে লূত আলাইহিস সালামের কামকে আল্লাহ ধ্বংস করেছিলেন নীল নদে। তাদের অত্যাচার আর বঞ্চনার ইতিহাস আছে। তারা সমকামিতা করত, ওজনে কম আনতো বেশি, দিত কম, আর তারা বিশৃঙ্খলা করতো, ফেতনা করতো, শেষ করে দিচ্ছে। বাদশাহ আপনারে শেষ করছেন মক্কাত, আইসিল দখল করতো আরব দেশ, আল্লাহর ঘর হয়তো করবে না উবা দমলো তাইরান আবাবিল তার মিহিমিন সিজ্জিল, কিছু পাখি আসলো চেলাকুচির মতো নিক্ষেপ করলো, শেষ। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এইটা আমাদের আবাবিল পাখি। আমরা 17 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে নির্যাতন অত্যাচার সহ্য করে আমরা, এই জাতি আমাদের দিকে তাকিয়েছিল। আর 28 দিনের ভিতরে এই জাতির সূর্য শহীদ সন্তানেরা তাদের বুক পেতে রাস্তায় নেমে তারা যে আন্দোলন করেছে, শুধু এটা তাদের নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ছিল। এদের মাধ্যমে এই ফেরাউন, এই জালিমকে বাংলাদেশ থেকে বিতরণ করা, এটা ছোট্ট বিষয় নয়, এটা আল্লাহর ফয়সালা ছিল। এরাই ছিল আবাবিল, এরাই ছিল আবাবিল। এই আবাবিলেরা আমাদের মুক্ত করে দিচ্ছে, বাংলাদেশের মানুষ মুক্ত করছে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে হাসিনার জুলুম। জুলুম জনপদে যারা করবে কেউ টিকে থাকতে পারবে না, টিকে তাকেও নাই। এই জন্য আমরা রাজনীতি করি, জুলুমের রাজনীতি পছন্দ করি না। আমাদের জিয়াউর রহমান জুলুম করেন নাই। খালেদা জিয়া কি গুম করছে? কোন পত্রিকায় পাইছেন? 91 টুকু 96, আমরা তো কোনো গুম করি নাই। তারপরে 2001 থেকে আমরা তো কোনো গুমের রাজনীতি করি নাই। কই ফজলু ভাইও তো ছিল, সেলিম ছিল, নেসার সাহেব ছিল, মহসিন আলী ছিল, সবাই তো ছিল, কিন্তু কোনো কেউ তো কিছু করে নাই। তাইলে আজকে কেন এরা পলাতক হলো? আল্লাহ কইছেন জলে আসলে যত বিপর্যয় হয় তোমাদের কামাই, তারা এইভাবেই করছে, তারা বিপর্যয় হয়ে গেছে। এর লাগি এই জন্য আমরা সবাই নিজের ব্যক্তি জীবন থেকে একদম সামাজিক রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনার সমতার অবস্থান কায়েম করুন। নামাজ রোজার পাশাপাশি ইনসাফের বিষয় যখন চিন্তা করবেন, দেখবেন আপনার দ্বারা আরেকজনের অন্যায় হবে না, আপনার দ্বারা আপনার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হবে না। আমি এমনি ঠিক হই, এই যে রোজা মাস আইছে, আমরা যারা আসি আমরা একটু খেয়াল করি যেন আপনার পাতের প্রতিবেশীটা খুব দরিদ্র যদি হয়, পারলে একটু দিয়েন, চেষ্টা করিয়েন দেওয়ার। আপনার এক মুঠ কমবে না, কিন্তু ওরা এক মুঠে 3 জনে ভাত খাবে, এটা খেয়াল রাখেন। এটার নাম হচ্ছে রাজনীতি, এটার নাম হচ্ছে সমাজনীতি, এটা আমাদের রাসূল শিখিয়েছেন। যাই হোক, আর বক্তব্য দিব না। আজকে আপনাদের সাথে এখানে আসলাম, 2-4টা কথা বললাম। আমি আবারও হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, দালালদেরকে মৌলভীবাজার বিএনপিতে যারা পুনর্বাসন করবে, তাহাদের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ চলবে, আমরা এই যুদ্ধ রাখবো না। আর খণ্ডকালীন কোন নেতা যারা পাঠশালা পড়ে নাই, তারা যদি ইউনিভার্সিটির ছাত্র হইতে চায়, সেই ছাত্রত্ব নিশ্চয়ই ইউনিভার্সিটির শিক্ষক দিবে না দিবে। এইখানে যে আপনাদের স্কুল আছে, ওই স্কুলের ভাইবর ছাত্র যদি হাইলকো কলেজও গিয়া কয় স্যার আমার ভর্তি দেন, স্যারে কি দা হইবা, ওরা তুই মাঝখানে ওটা রয়েছে হাই স্কুল করিয়ায়। এরকম কোন ছাত্রকে যদি দল নয়, কিছু ব্যক্তির সেবা শুশ্রূষার জন্য, খাদেমদারির জন্য, আমরা অনেক খাদেমদারি শুনেছি, খাদেমদারির জন্য যদি এইরকম কোন ব্যক্তিকে প্রাইমারি শিক্ষা না দিয়ে যদি ইউনিভার্সিটিতে বসান,
সে বসার স্থান পাবে না, ভাসমান অবস্থায় বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।